প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আবারও তোমাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাসটি। আমি সাথে আছি তোমাদেরই আরিফ স্যার। বরাবর মতো আমরা এই ধারাবাহিক ক্লাসটি কিন্তু নেওয়া শুরু করেছি আর কি। তো তোমরা যারা এখনো জয়েন করনি দ্রুত জয়েন করে ফেলো, এবং তোমরা যারা আছো তারা কমেন্টস করে জানাবা তোমরা ঠিক মতো আমাকে শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টস করে জানালে আমার জন্য সুবিধা হয় আর কি। আহ, এবং ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা অবশ্যই সেটা লাউডলি শোনা যাচ্ছে কিনা সেটাও জানাবা। এবং তোমরা অবশ্যই ক্লাসটাকে শেয়ার করে দেবা যেন তোমাদের অন্যান্য বন্ধুরাও এই ক্লাসটা দেখতে পারে এবং তারা উপকৃত হতে পারে। সো আমরা আগে বলেছি যে ক্লাসে আমরা হাইড্রো পড়াচ্ছি আর কি সরকারি একবাই কলেজে। তো আহ, যদি কোনো কারণে তোমাদের কোনো আহ, শিক্ষার্থী তোমরা যারা আছো তারা যদি কোনো কারণে আমার ক্লাসটা মিস করে থাকো, তাহলে কিন্তু এখান থেকে সেই ক্লাসটা দেখে তোমাদের সেই যে ক্ষতিটা হয়ে গেছে, যে আসতে পারো না বিভিন্ন কারণে বা সমস্যা ছিল, সেইটা কিন্তু পুষে নিতে পারবা। এছাড়াও ক্লাসে অবস্থান করার কারণে কোনো কারণে তোমার মনোযোগ কম ছিল হয়তো বা, তো যদি সেরকম হয় যে কোনো জিনিসটা কোনো ক্লিয়ার ছিল না, তাহলে এখানে কিন্তু এই ক্লাসটা করে কিন্তু তোমরা সেটা ক্লিয়ার হওয়ার একটা সুযোগ রয়েছে আর কি। সো দ্রুত আমাকে কমেন্টস করে জানাও তোমরা আমার ক্লাসটি শুনতে পাচ্ছ কিনা। আমি এখনই ক্লাসটি শুরু করে দেবো। হয়ে গেল, হ্যাঁ। পিয়াস কমেন্টস করে বলছে এভরিথিং ইজ ওকে, ধন্যবাদ। শুনতে পাচ্ছ? ধন্যবাদ। রিয়াদুল কমেন্টস করে জানাচ্ছে শুনতে পাচ্ছ। হ্যাঁ, রিমন, হ্যাঁ রিমন শুনতে পাচ্ছ, ধন্যবাদ রিমনকে কমেন্টস করার জন্য। তারপরে হ্যাঁ, ইয়াসও বলেছে শুনতে পাচ্ছ, তার মানে সব কিছু ঠিক আছে, আমরা তাহলে শুরু করতে পারি, কি বলো? তো যাই হোক, এই ধারাবাহিক ক্লাসটা আমি নিতেই থাকবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবে যেন আমি এই ক্লাসটা নিয়মিত নিতে পারি আর কি। তো যাই হোক, তো আমরা গত ক্লাসে যে আলোচনাগুলো করেছিলাম, তো সেই আলোচনা থেকে আজকে তোমাদের একটা প্রশ্ন দিচ্ছি আর কি। দেখি তোমরা কয়জন এই প্রশ্নটা অ্যান্সার করতে পারো। হ্যাঁ, প্রশ্নটি হচ্ছে হাইড্রা আহ, হাইড্রার দৈর্ঘ্য কত মিলিমিটার? আবার বলছি, হাইড্রার দৈর্ঘ্য কত মিলিমিটার? এটা সবাই কমেন্টস করে আমাকে জানাও। দেখি তোমরা কয়জন আমার ক্লাসটা ভালো করে মনোযোগ সহকারে শুনেছো এবং নোট করেছো আর কি। যদি সেটা করে থাকো তাহলে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবা যে তোমরা, এই যে হাইড্রার কথা বলছি আমরা, ল্যাপটপে দেখতে পাচ্ছি আর কি। হ্যাঁ, তোমরা আমাকে কমেন্টস করে জানাবা যে হাইড্রার দৈর্ঘ্য কত মিলিমিটার। আশা করি সকলে শুনতে পাচ্ছ। হাইড্রার দৈর্ঘ্য কত মিলিমিটার? কমেন্টস করে জানাও, একজন এখন কমেন্টস করোনি। হ্যাঁ, কমেন্টস করে জানাবো আমাকে যে হাইড্রার দৈর্ঘ্য কত মিলিমিটার। তো ঠিক আছে, যেটা বলছিলাম আর কি, অনেকেই জয়েন করে ফেলছো। তোমরা ক্লাসটাকে শেয়ার দিয়ে দাও, শেয়ার দিলে অনেক ভালো হয়। শেয়ার দিলে তোমাদের অন্যান্য ফ্রেন্ডরাও ক্লাসটা দেখতে পারবে আর কি। তো সেটা ভালো হয় আর কি, যদি সম্ভব হয় ক্লাসটা শেয়ার করে দাও। সো ঠিক আছে, শুরু করছি আর কি আমরা। সো আজকে আমরা হাইড্রার বহির্গঠন নিয়ে আলোচনা করব। হাইড্রার বহির্গঠন থেকে আমাদের প্রশ্ন যেগুলো হয়ে থাকে সাধারণত এমসিকিউ কোশ্চেন হয়ে থাকে বা এক কথায় উত্তরের প্রশ্নগুলো হয়ে থাকে। তো তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে কিন্তু রেডি রেডি থাকবা, যে আমি যে যে পয়েন্টগুলো তোমাদেরকে বলবো যে এগুলো লিখে রাখতে হবে, সেই পয়েন্টগুলো তোমরা লিখে রাখবা। এবং আশা করি তোমাদের খুবই উপকার হবে আর কি, এবং একটা নোট হয়ে যাক তোমাদের আর কি। তো যাই হোক, সো এই যে হাইড্রা, আমরা এখানে হাইড্রাকে দেখতে পাচ্ছি আর কি। সো হাইড্রার পুরো দেহ এটা, হাইড্রার দেহ। মার্কারটাকে নিয়ে আসলাম। সো হাইড্রার দেহ, এই পুরো হাইড্রার যে দেহটা আছে সেটাকে আমরা মূলত কি করবো, যে হাইড্রার বহির্গঠনটা কি সেটা নিয়ে আমরা মূলত আলোচনা করবো। এটা আগে চলে গেছে, হাইড্রার বহির্গঠন নিয়ে আমরা আলোচনা করবো। হ্যাঁ, সো বাইরে থেকে হাইড্রাকে সে কিভাবে গঠিত সেগুলো নিয়ে মূলত হাইড্রার বহির্গঠন আর কি। সো যেটা বলছিলাম আর কি, দেখো তোমরা একটা হাইড্রাকে দেখতে পাচ্ছ, আমি আগেও বলেছি যে ধরো এটা হলো কি একটা হাইড্রা, বুঝছো এটা কি একটা হাইড্রা। সো এই হাইড্রার এগুলো কি, কর্ষিকা। এটা হলো কি, পুরোটা হলো কি দেহকাণ্ড, পুরোটার দেহকাণ্ড। আর এটা হলো কি, এই কনুইটা মনে করো হাইড্রার পাদচাকতি।
আর এইখানে কি আছে, একটা মুখছিদ্র আছে, এখানে কি আছে, একটা মুখছিদ্র আছে। তো তোমরা দেখতে পাচ্ছ আর কি। তো আমরা সেই হাইড্রা নিয়ে কথা বলছি আর কি। তো এখন আসো, হাইড্রার এই যে পুরো দেহটাকে আমরা মূলত তিনটি অংশে ভাগ করেছি। হাইড্রার পুরো দেহটাকে আমরা কয়টি অংশে ভাগ করেছি? তিনটি অংশে ভাগ করেছি। হাইড্রার পুরো দেহটাকে আমরা তিনটি অংশে ভাগ করেছি। সেগুলো কি কি? চলো যাই দেখি। এক হলো হাইপোস্টোম, এই হলো এক, এটা হলো হাইপোস্টোম, এক হাইপোস্টোম, এটা হলো এক নাম্বার হাইপোস্টোম। দুই নাম্বার হলো দেহকাণ্ড। দেহকাণ্ড কোনখান থেকে শুরু হয়েছে? এখান থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত চলে গেছে, এটা হলো কি দুই, দেহকাণ্ড। তাহলে এক হলো হাইপোস্টোম এটা, আর দুই হলো কি দেহকাণ্ড। হাইপোস্টোম এবং কি দেহকাণ্ড। তাহলে আমরা বলছি যে হাইড্রার যে বহির্গঠনকে আমরা তিনটি অংশে ভাগ করেছি। তার মধ্যে একটি অংশ হলো হাইপোস্টোম, দুই হলো কি দেহকাণ্ড, আর তিন হলো কি, এই হলো তিন পাদচাকতি, এটা হলো পাদচাকতি, এই অংশটাকে আমরা কি বলবো? পাদচাকতি। তো এই তিনটি অংশ নিয়ে হাইড্রার বহির্গঠন। সো হাইড্রার এই যে বহির্গঠন নিয়ে আমরা কথা বলছি, তাহলে হাইড্রার বহির্গঠনে মূলত তিনটি অংশে তাকে ভাগ করা হয়েছে। এক নম্বরে আমরা কি বললাম যে হাইপোস্টোম, মনে রাখো ভালো করে, মনোযোগ দিয়ে ক্লাস করবে। এক হলো কি হাইপোস্টোম, দুই হলো দেহকাণ্ড, আর তিন হলো কি পাদচাকতি। আবার বলছি, হাইপোস্টোম, দেহকাণ্ড আর কি পাদচাকতি, এই তিনটি অংশ নিয়ে তার বহির্গঠনটা গঠিত। সো আমরা এক এক করে সেই অংশগুলো নিয়ে আলোচনা করব। তো চলো যাই। সো হাইপোস্টোম কোন অংশটা সেটা আমরা একটু দেখে আসি আর কি। সো আমরা তো আগেই বলেছি আর কি যে আমাদের দিয়ে, ধরো আমরা বলেছি যে আমরা নিজেরাই মনে করি হাইড্রা, তো আমাদের সাথে মিলাচ্ছে আর কি হাইড্রাকে। তো ধরো যে আমাদের এই যে মুখছিদ্র আছে, এটা হলো মুখছিদ্র, এই মুখছিদ্রের চারপাশে কি আছে? ঠোঁট আছে। সো ঠোঁট যেটা, সেটাকেই মনে করো কি হাইপোস্টোম মনে করো হাইড্রার ক্ষেত্রে। সো দেখে পাচ্ছ এখানে, এইখানে কিন্তু একটা মুখছিদ্র আমরা দেখতে পাচ্ছি, এটা হলো মুখছিদ্র, আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি আর কি, যে এইটা হলো মুখছিদ্র। আর এই মুখছিদ্রের চারপাশে যে বাড়তি অংশটা রয়েছে, এই মুখছিদ্রের চারপাশে যে বাড়তি অংশ রয়েছে, যে অংশটা আমি লাল দাগের মাঝখানে রাখছি আর কি, তাহলে দুই লালের মাঝখানে যে অংশ দেখতে পাচ্ছ, সেই জায়গাটার নাম হলো কি হাইপোস্টোম। সেই জায়গাটার নাম কি হাইপোস্টোম। হ্যাঁ, সকলে আশা করি বুঝতে পেরেছো হাইপোস্টোম নামের কথা বলছি। তো তাহলে খেয়াল করে দেখো, হাইড্রার কিন্তু মুখছিদ্র যেটা, তো মুখছিদ্রের চারপাশে যে অংশটা, সেই অংশটাকে আমরা কি বলছি? হাইপোস্টোম বলছি। তো এটাকে আমার সাথে কি মেলে না? তুমি একটু ভেবে দেখো আর কি, যে আমরা আমাদের মুখছিদ্রের চারপাশে কি আছে? ঠোঁট আছে, তাহলে এই ঠোঁটটাই হলো কি, তো হাইড্রার যে ঠোঁট, সেই ঠোঁটকে ধরো আমরা বলছি হলো হাইপোস্টোম বলছি। হ্যাঁ, তোমাদের মনে রাখতে কিন্তু খুবই সুবিধা হবে এইভাবে যদি বলা হয়, যে আমাদের যে ঠোঁট আর হাইড্রার ঠোঁট, আমাদের ঠোঁটকে ঠোঁটই বলতেছি, আর হাইড্রার ঠোঁটকে আমরা কি বলছি? হাইপোস্টোম বলছি। হাইড্রার ঠোঁটকে আমরা কি বলছি? হাইপোস্টোম বলছি। তো তাহলে এই যে হাইপোস্টোম নিয়ে আমাদের কথা হচ্ছে, তো সেই হাইপোস্টোম কিন্তু কাকে ঘিরে রাখছে? মুখছিদ্র চারপাশে কিন্তু এই হাইপোস্টোমটা রয়েছে, তো সেইটা নিয়ে আমরা কথা বলছি। তাহলে আমাদের এক নাম্বার পয়েন্ট কিন্তু আমরা বলতেছি যে এটা হলো হাইপোস্টোম। হাইপোস্টোম এই অংশটা, অর্থাৎ হাইড্রার দেহের যে উপরে অংশ, মুখছিদ্র চারপাশে যে অংশটা, সেটা হলো কি তোমার হাইপোস্টোম। তো এর কিন্তু একটা বিশেষ গুণ আছে, ধরো এই যে হাইপোস্টোম কি হতে পারে? সংকুচিত হতে পারে এবং প্রসারিত হতে পারে। হাইপোস্টোম কি হতে পারে? সংকুচিত হতে পারে এবং প্রসারিত হতে পারে। তো এই যে সংকোচন প্রসারণের কাজটাকে ধরো, আহ, ওদের তো মুখছিদ্র আছে, হাইড্রাদের মুখছিদ্র আছে। তো মুখছিদ্রের চারপাশে হাইপোস্টোম আছে। তো হাইপোস্টোম থাকাতে কি হয়, যে মুখছিদ্রটা বড় হতে বা ছোট হতে সাহায্য করে, খাদ্যবস্তু গৃহীত হতে এবং বর্জ্য পদার্থ বের করতে হাইপোস্টোম কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখে। তো আমরা যখন চিন্তা করি আমাদের সাথে যদি তুলনা করে দেখো, ধরো তুমি মনে করো কি খাচ্ছ? স্যুপ খাচ্ছ আর কি। যখন তুমি স্যুপ খাবা, তখন তুমি এই চামচ দিয়ে স্যুপ উঠিয়েছো, তারপর তুমি এইভাবে নিয়ে এরকম করে খেয়ে ফেলেছো আর কি। তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু ঠোঁট কিন্তু চাপানো থাকবে আর কি। এরকম হা করে কিন্তু স্যুপ খাবো না তুমি, এরকম হা করে বড় করে হা করে আসো, তারপরে তুমি চামচ দিয়ে স্যুপ খাচ্ছ, এরকম কিন্তু করবো না। সাধারণত কি হচ্ছে, যে তুমি এই যে স্যুপ খাওয়ার সময় চামচটা দিয়ে তারপর কিন্তু দুই ঠোঁটটা কিন্তু এরকম চাপিয়ে দাও, চাপিয়ে দিয়ে আস্তে করে চামচটা বের করে নিয়ে আসো। তো তখন হলো তোমার কি, এই যে ঠোঁট দিয়ে কিন্তু তোমার মুখছিদ্রকে মানে কমিয়ে ফেলছো আর কি, তাই না? সংকোচন করে ফেলছো কথার কথা। আর যখন, হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পারছো, তোমরা নিশ্চয়ই এটা মনে মনে ভাবতেছো আমি এটাই বলবো। হ্যাঁ, সেটাই। সেটা হলো যখন তোমরা ফুচকা খাও, কি খাও? ফুচকা। ফুচকা খাওয়ার সময় কি করো? এই এত বড় একটা ফুচকা, বড় একটা ফুচকা, এটা তো একবারে খেয়ে ফেলতে হবে। সেই জন্য কি করো, সুন্দর করে এরকম মুখ ঢেকে বিশাল একটা হা করে তারপরে সেই কিন্তু ফুচকাটা খাও। তো বিশাল যে হাটা করো, তখন কিন্তু ঠোঁটটা কিন্তু কি হয়? প্রসারিত হয় আর কি। তার মানে আমাদের ঠোঁটের কাজ কি,
এই যে আমাদের ঠোঁটে কিন্তু অনেকটা এরকমই কাজ, খাদ্যবস্তু গৃহীত হওয়ার সময় কি হয়, কোনো খাদ্য গ্রহণ করার সময় ঠোঁটটা চাপিয়ে রাখি, আবার কোনো খাদ্য গ্রহণ করার সময় কি করি আমরা ঠোঁটটাকে অনেক প্রসারিত করে ফেলে আর কি। তো হাইড্রাও কিন্তু সেরকম ব্যতিক্রম না। হ্যাঁ ধরো হাইড্রা যখন ধরো এরকম স্যুপ টুপ খায় তখন হলো তার এই যে মুখশ্রীটা চাপিয়ে ফেলে, আবার যখন হাইড্রা যখন ফুচকা খায় তখন মনে করো অনেক বড় এরকম হা করে কিন্তু সে ফুচকা খায় আর কি। তো যদিও হাইড্রা ফুচকা খায় না, তো আমরা বড়া মনে রাখার জন্য কিন্তু আমরা এভাবে মনে রাখতে পারি। সো এই হলো বিষয়। তাহলে তুমি দেখো এই কথাটা তুমি মনে রাখো, যখন তুমি ফুচকা খেতে যাবা তখন কিন্তু এই কথাটা মনে পড়তে পারে যে এই যে হাইপোস্টমের কাজটা আমাদের ঠোঁট আর হাইপোস্টমের হলো হাইড্রাদের ঠোঁট আর কি। তো হাইপোস্টম তার কি করে মুখছিদ্রকে প্রসারিত করতে আবার সংকুচিত করতে কি করে সাহায্য করে। সো এই হলো এখানকার বেসিক কথা। তাহলে হাইপোস্টম নিয়ে যদি আমরা সামারি করি তাহলে কি বলবো, হাইপোস্টম হলো দেহের একদম সম্মুখ প্রান্তে থাকে এবং মুখছিদ্রের চারপাশে অবস্থান করে, যেটা কিনা সংকোচন প্রসারণ হতে কি করে সাহায্য করে। তো হাইপোস্টম আরেকটা কাজ কি, যে গুরুত্বপূর্ণ কাজ, সেগুলো খাদ্যবস্তু গৃহীত হয় এবং অপাচ্যাংশ তাদের মুখ দিয়ে কি হয়ে যায়, বের হয়ে যায়। তো এখানে একটা পয়েন্ট আছে, সেটা হলো যে তাদের কিন্তু যে খাদ্য পরিপাক হওয়ার পরে যে বর্জ্য পদার্থগুলো থাকে সেটা কিন্তু তার এই মুখচ্ছিদ্র দিয়ে বের করে দেয় আর কি। হ্যাঁ কেন বের করে দেয়, কারণ আমরা জানি যে এই যে এই হাইড্রাজের দেহটা আছে, হাইড্রার দেহের কিন্তু এক পাশে শুধু ছিদ্র থাকে, এই পাশে কিন্তু কোনো ছিদ্র থাকে না। তো যে কারণে যে খাদ্যই গৃহীত হোক কেন, ধরো এখান থেকে কোনো খাদ্য গৃহীত হয়েছে সেটা যেমন প্রবেশ করবে, আবার বর্জ্য পদার্থ কি হবে এইখান দিয়ে কিন্তু কি হয়ে যাবে, বের হয়ে যাবে। সো আশা করি সকলে বুঝতে পেরেছো। এবার পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি আমরা। হ্যাঁ পারফেক্ট আছে, ধন্যবাদ। সামিউল বলছো স্যার পারফেক্ট আছে, ক্যারি অন, ধন্যবাদ। তারপরে তুহিন বলছো আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম তুহিন, আশা করি তুমিও ভালো আছো। তারপরে আহ, সুমন বলছো স্যার বোর্ডের লেখা মাঝে মাঝে বোঝা যায় না। হ্যাঁ এটা একটু প্রবলেম হলো, ওই ক্যামেরাতে ফোকাস হচ্ছে না। আমি যখন এই কাছে আসি, বোর্ডের কাছে আসে তখন কিন্তু ঠিকই ফোকাস হয়। তো এই জন্য আমি যখন যে লেখাটা যখন দেখাই তখন হলো আমি কাছে যদি হাত দিয়ে দেখবে তখন স্পষ্ট দেখা যাবে আর কি। তো এটা একটু খেয়াল করো তাহলে হবে আর কি। আর আমার ক্যামেরার প্রবলেমটা সলভ হয়ে গেলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আর কি। তারপরে আরো কি বলছো, স্যামুয়েল মিসের লেখা বোঝা যাচ্ছে না, এটা একটা খারাপ জিনিস হয়ে গেল আর কি, লেখা কেন বোঝা যাবে না। হ্যাঁ আমরা দেখতেছি মাঝে মাঝে ওই যে ফোকাস এদিক সেদিক হওয়ার কারণে এটা হচ্ছে আর কি। ফোকাসটা ঠিক করতে পারলে কিন্তু হয়ে যেত। তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, দুই একটা ক্লাস নিতে নিতেই আমার অভিজ্ঞতা হয়ে যাবে এবং ফোকাস টোকাস সব ঠিক হয়ে যাবে। ওকে। রিজন সেই বড় একটা হাসি মেরে দিয়েছে, সব দাঁত দেখা যাচ্ছে রিজনের। তারপরে রিজন নেটওয়ার্ক প্রবলেম, হাসি তো খুব ভালো দিছো। নেটওয়ার্ক নেটওয়ার্ক প্রবলেম হয় না সেক্ষেত্রে, তাই না? তারপরে আর কি আছো, ঠিক আছে আমরা কন্টিনিউ করি আর কি। লেখা মাঝে মাঝে বোঝা যায় না, ক্লোজ করে দেবো নাকি একটু, লেখার ফন্টটা একটু বড় করলে সমস্যা না, একটু দাঁড়াও দেখি সমস্যার সমাধান করা যায় কিনা একটু। আহ, একটু কাছে দিয়ে দিলাম। এখন ঠিক আছে কিনা সবাই কি বুঝতে পারতেছো? তারপরেও সেটা ফোকাস এলোমেলো হবে কিনা, দুই একটা ক্লাস নিতে আসলে বুঝে যেতাম আসলে ফোকাসটা। এ ডান, সলভ করার চেষ্টা করতেছি, সমস্যা হবে আশা করি ইনশাল্লাহ। আশা করছি বুঝতে পারতেছো। তো দেখা যাক, এখন অনেকটাই ক্লিয়ার হয়েছে বলে আশা করছি আর কি। আমি একটু ল্যাপটপ দেখি আসলে ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ এই আমার মুভমেন্টের সাথে সাথে এটাও একটু মুভমেন্ট করে আর কি। তো যাই হোক আশা করি সমস্যা হয় না, এখন বুঝতে পারবা। তো এবার সব পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি আর কি, পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। 2 নাম্বার। তো 2 নাম্বার অংশ আমাদের যেটা নিয়ে কথা বলছি সেটা হলো দেহকাণ্ড নিয়ে কথা বলবো আমরা। ক্লিন, হ্যাঁ দেহকাণ্ড। তো আমরা প্রথমে বললাম কি হাইপোস্টোম নিয়ে আমরা কথা বললাম, এখন আমরা কথা বলবো দেহকাণ্ড নিয়ে কথা বলবো। দেহকাণ্ড, দেহকাণ্ড
বোঝা যায়, দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখা যায় এখন। ওকে, ঠিক আছে। জি স্যার, এবার ঠিক আছে। শিশিরকে অনেক ধন্যবাদ, পিয়াসকে অনেক ধন্যবাদ, আহ সাইদকে অনেক ধন্যবাদ, তোমরা সামুয়েলকে অনেক ধন্যবাদ। সবাই বলছো ঠিক আছে, ঠিক আছে। তারপর প্রবলেম হলে কমেন্টস করে জানাবো আমাকে। আমি তো আছি তোমাদের সাথে। তো যেটা বলছিলাম আর কি, আমি কাছেই থাকি বোর্ডের, তাহলে ফোকাসটা ভালো হবে আর কি। তো যেটা বলছিলাম আর কি, যে দেহকাণ্ডের আমরা কথা বলবো। তো দেহকাণ্ড কোনটা দেখো, এই যে এই অংশ থেকে শুরু করে, এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত, অর্থাৎ পাদচাকতি পর্যন্ত, এই পুরো অংশটার নাম হলো কি দেহকাণ্ড, পুরোটা। শুধু হাইপোস্টামটাকে এখান থেকে বাদ দিয়ে দাও। হাইপোস্টাম বাদ দিয়ে যা আছে, হাইপোস্টামের নিচ থেকে শুরু করে একদম পাদচাকতির আগ পর্যন্ত পুরো অংশের নাম হলো কি দেহকাণ্ড। তো বলছে কি, হাইপোস্টোমের অংশ ছাড়া পুরো অংশটার নাম হলো কি দেহকাণ্ড। এবং দেহকাণ্ডের মধ্যে কিন্তু কোর্সিকা গুলোও কিন্তু পড়ে গেছে। যে কোর্সিকা দেখতে পাচ্ছি, এই কোর্সিকা গুলোও কিন্তু দেহকাণ্ডের মাঝেই পড়ে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, খেয়াল করো, কোর্সিকা গুলো কিন্তু দেহকাণ্ডের মাঝখানে পড়ছে আর কি, অর্থাৎ দেহকাণ্ডের অংশ। তো শুধুমাত্র হাইপোস্টোম ছাড়া বাকি পুরো অংশটাই, অর্থাৎ হাইপোস্টোম আর এর নিচে হলো পাদচাকতি, এই দুটো অংশ ছাড়া পুরো অংশটাই কার মধ্যে পড়তেছে, তোমার দেহকাণ্ডের মধ্যে পড়েছে। তো এই দেহকাণ্ড নিয়ে আমরা কথা বলবো। দেহকাণ্ড আবার কয়েকটি অংশ নিয়ে গঠিত, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। প্রথম আসো, চলে যাচ্ছে আমরা কোন অংশ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রথমে 1 নম্বর হলো কোর্সিকা নিয়ে কথা বলবো। 1 নম্বর দেহকাণ্ডের 1 নম্বর পয়েন্ট হলো কোর্সিকা। দেহকাণ্ডের 1 নম্বর পয়েন্টের নাম কি? কোর্সিকা। তো কোর্সিকা কোনগুলো, আমি এই যে হাত দিয়ে দেখিয়েছিলাম, তোমরা তোমাদের হাত দিয়ে এরকম কিন্তু দেখা পাচ্ছে কোর্সিকা কোনটা। তো এই যে এটা পুরোটা হলো কি হাইড্রা, পুরোটা হলো হাইড্রা। হাইড্রা এখানে কি আছে, মুখছিদ্র। আর এইগুলো হলো কি হাইড্রার কোর্সিকা। হাইড্রা কি এগুলো? কোর্সিকা, কোর্সিকা, হ্যাঁ, কোর্সিকা কিন্তু, কোর্সিকা, হ্যাঁ, কোর্সিকা, কোর্সিকা। So, মনে রাখবা। তো এই হলো কোর্সিকা। তো সেই কোর্সিকা নিয়ে কথা বলতেছে। তো এই কোর্সিকা নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আছে, যে হাইড্রার দেহে কতগুলো কোর্সিকা, একটি হাইড্রার দেহে কতগুলো কোর্সিকা থাকতে পারে। সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। সেটা হলো কি 6 থেকে, 6 থেকে কয়টি? 10টি। 6 থেকে কয়টি? 10টি। 6 থেকে কি? 6 থেকে 10টি কি আছে? কোর্সিকা আছে। তাহলে হাইড্রার দেহে কয়টি কোর্সিকা রয়েছে? 6 থেকে 10টি কোর্সিকা রয়েছে। তোমরা না বুঝলেও সমস্যা নেই, আমি একটু বড় করে লিখে দেবো, তাহলে তোমরা এমনিতেই বুঝতে পারবা। সো হাইড্রাতে কয়টি কোষিকা রয়েছে? 6 থেকে 10টা। একদম নোট ডাউন করে নাও, এটা নোট ডাউন করে নাও। খাতা কলম নিয়ে বসে যাও এবং নোট ডাউন করে নাও। হাড্ডার দেহে কোষিকার সংখ্যা কয়টি? 6 থেকে 10টি। দেখো আমি এখানে আঙ্গুল দিলে দেখো ক্লিয়ার হয়ে যাচ্ছে। 6 থেকে 10টি। 6 থেকে কয়টি? 10টি। হাড্ডার দেহে কোষিকার সংখ্যা কয়টি? 6 থেকে 10টি। 6 থেকে 10টি, একদম মুখস্থ করে ফেলো। হাইড্রার দেহে কোষিকার সংখ্যা হলো 6 থেকে 10টি। খুবই ইম্পর্টেন্ট তথ্য। যেগুলো খুবই ইম্পর্টেন্ট তথ্য সেগুলো তোমরা হাইলাইটেড নিয়ে বসে যাও। হাইলাইটেড নিয়ে কিন্তু আমি যেরকম করে, ধরো যে এখানে দাগ দিয়ে রাখছি, দেখো হলুদ দিয়ে আমি দাগ দিয়ে রাখছি, এই যে 6 থেকে 10টি। তোমরাও কিন্তু এরকম দাগ দিয়ে নাও। তোমরা যদি দেখতে পারো যে স্যার এখানে দাগ দিয়ে রাখছে হলুদ কালার, আমাকে না বলে ডিরেক্ট একদম দাগানো শেষ করে ফেলবা, যে এই পয়েন্ট, এই লাইনটা বা এই লাইনের এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা মাথায় রাখবা। সো তাহলে হাইড্রার দেহে কোষিকার সংখ্যা কয়টি? 6 থেকে 10টি। 6 থেকে 10টি, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আর কোষিকাগুলো দেখতে কেমন দেখো, সুতার মতো, এক একটা সুতার মতো। এইখানে দেখে অনেক বড় মনে হচ্ছে আর কি, কিন্তু হাইড্রা তো, হ্যাঁ, তোমাদের তো প্রশ্ন ছেড়ে দিচ্ছে তাই না? আবারও প্রশ্নটা বলে যাচ্ছে যে হাইড্রা, আমি গত ক্লাস থেকে কিন্তু একটা প্রশ্ন ধরেছি সকলকে। প্রশ্নটা হলো যে হাইড্রা লম্বায়, অর্থাৎ লম্বায় কত মিলিমিটার, লম্বায় কত মিলিমিটার? সবাই কমেন্টস করে আমাকে জানাও। গত ক্লাসে সেটা আমি পড়িয়েছি কিন্তু, গতকালকে ক্লাসে কিন্তু আমি পড়িয়েছি যে হাইড্রার দেহ লম্বায় কত মিলিমিটার, লম্বায় কত মিলিমিটার, সেটা সকলে কমেন্টস করে জানাও। এখনো একজনও কমেন্টস করো নাই কেন? মনোযোগ দিয়ে পড়তে হবে, ঠিক আছে? মনোযোগ দিয়ে পড়তে হবে। হ্যাঁ, মনোযোগ দিয়ে পড়তে হবে। হাইড্রার দেহে, দেখে নিচ্ছি আর কি। হ্যাঁ, হাইড্রার দেহ লম্বায় কত মিলিমিটার, লম্বায় কত মিলিমিটার, সবাই কমেন্টস করে আমাকে জানাও। এবার আসো, আমরা যেটা বলেছিলাম, তাহলে হাইড্রার দেহে কোষিকার সংখ্যা কয়টা? 6 থেকে 10টি। সবাই দাগ দিয়ে নাও। এবং সেগুলো কি? সুতার মতো আর কি অংশ। এগুলো হলো কি? কোষিকা, এক একটা কোষিকা। ওকে, সো কোষিকা। এবং এই কোষিকাগুলো দেখো, তোমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছ যে এরকম, যে এরকম অংশ অংশ কিছু চওড়া চওড়া অংশ এই জায়গাতে দেখো একটু চওড়া হয়ে আছে, এই জায়গাটা চওড়া, এখানে চওড়া আছে। হ্যাঁ, যে গুটি গুটি অংশগুলো দেখা যাচ্ছে, সেখানে কি ধারণ করে তারা? এই প্রাচীরে, অর্থাৎ কোষিকার প্রাচীরে নেমাটোসিস ধারণ করে। কোষিকার প্রাচীরে নেমাটোসিস ধারণ করে। আবার বলছি, কোষিকার প্রাচীরে কি ধারণ করে? হ্যাঁ, টিউমারের মতো, টিউমারের মতো কি ধারণ করে? নেমাটোসিস্ট, নেমাটোসিস ধারণ করে। টিউমারের মতো কি ধারণ করে? নেমাটোসিস্ট। লিখে দিচ্ছি আমি, নেমাটোসিস্ট। দেখো, ইয়েলো কালার দিলে ভালো হবে, তোমরা বুঝতে সুবিধা হবে।
নেমাটোসিস্ট কি থাকে, কি থাকে? অসংখ্য নেমাটোসিস্ট থাকে, অর্থাৎ কোষিকাতে অসংখ্য কি থাকবে? টিউমারের মতো নেমাটোসিস্ট থাকবে। নেমাটোসিস্ট, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। নেমাটোসিস্ট, নেমাটোসিস্ট থাকবে। টিউমারের মতো অসংখ্য কি থাকবে? নেমাটোসিস্ট থাকবে। আশা করি সকলে দেখতে পাচ্ছ আর কি, কারণ অনেক বড় করে লিখে দিচ্ছে আর কি। হ্যাঁ, টিউমারের মতো অসংখ্য কি থাকবে? নেমাটোসিস্ট। কোষিকাতে অসংখ্য কি থাকবে? টিউমারের মতো নেমাটোসিস্ট থাকবে। টিউমারের মতো অসংখ্য কি থাকবে? নেমাটোসিস্ট থাকবে। তোমরা যদি মনোযোগ দিয়ে এই ক্লাসটা করো, আশা করি হাইড্রেনে কোনো সমস্যা তোমাদের থাকবে না ইনশাল্লাহ। একটু মনোযোগ দিয়ে ক্লাস করো আর কি। যেহেতু অনলাইনে তোমরা আসছো, অনলাইনে বেশি সময় নষ্ট করা ঠিক না। শুধুমাত্র এই ক্লাসটা করেই কিন্তু তোমরা অনলাইন থেকে চলে যাবা। সো এই যে যে সময়টা তুমি অনলাইনে আসো, তো গুরুত্বপূর্ণভাবে এই সময়টাকে তোমরা কাজে লাগাও। আমি চাই যে আমি যতক্ষণ তোমাকে পড়াবো, এই পড়ানোর মধ্যে যেন তোমার পড়াটা হয়ে যায় আর কি। একটু মনোযোগ দাও সকলে, ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবা আশা করি। তো আমরা বললাম টিউমারের মতো অসংখ্য কি আছে? নেমাটোসিস থাকে। তাহলে আমরা কিন্তু পয়েন্টগুলো কিন্তু লিখে বলছি। তোমরা কি নোট ডাউন করতেছো? অবশ্যই নোট ডাউন করবা। 1 নাম্বার কি বলছিলাম যে 6 থেকে কটি? 10টি কি থাকবে? হ্যাঁ, 6 থেকে 10টি কি থাকবে? কোর্সিকা থাকবে। কোর্সিকা থাকবে কয়টা? 6 থেকে 10টি, 1 নাম্বার। 2 নাম্বার পয়েন্টে এসে আমরা কি বললাম? টিউমারের মতো অসংখ্য কি আছে? নেমাটোসিস্ট রয়েছে। টিউমারের মতো অসংখ্য কি রয়েছে? নেমাটোসিস্ট রয়েছে আর কি। সো এই হলো বিষয়। এখন এই কোষিকাগুলোর কাজ কি কি হবে? তোমাদেরকে আগেই বলেছি আমি গত দিনে, যে আমরা এই যে হাত দিয়ে যে এক্সাম্পল দিয়েছিলাম আর কি, দেখো যে এটা হলো কি, এটা হলো কি তোমার, এই পুরোটা হলো কি একটা হাইড্রা। হাইড্রার এগুলো হলো কি? কোর্সিকা। এখন তুমি তোমাকে চিন্তা করো, তোমার হাত দিয়ে তুমি কি করতেছো? তোমার হাত দিয়ে তুমি কি করতেছো? তোমার হাত দিয়ে তুমি খাবার খাচ্ছো, অর্থাৎ খাদ্য গ্রহণ করতে তোমাকে সাহায্য করে। তুমি আত্মরক্ষা করতেছো। হ্যাঁ, কেউ তোমাকে মারতে আসলে তুমি এভাবে হাত দিয়ে কিন্তু ঠেকাচ্ছ, তাহলে তুমি আত্মরক্ষার কাজটা করতেছো। হ্যাঁ, তো আর একটা কাজ করে, সেটা হলো চলনের কাজটা করে। চলন, চলনটা কিভাবে করে? একটু ছোটবেলার কথায় ফিরে যাও। ছোটবেলায় যখন আরেকটু ছোট ছিল, তোমাদেরকে মনে আছে তোমরা এই যে হাতের উপর ভর করে করে হাঁটতা? হ্যাঁ, হাতের উপর ভর করে করে যাইতা। হ্যাঁ, মনে আছে? নিশ্চয়ই মনে আছে। কার কার মনে আছে একটু কমেন্টস করে জানাও তো, যে হাতের উপর ভর করে। হ্যাঁ, পিয়াস লিখেছো হাইড্রার দেহ লম্বায় 10 থেকে 30 মিলিমিটার। ভেরি গুড, সঠিক উত্তর। হ্যাঁ। ওকে, আবিরকে ধন্যবাদ। আবির বলেছে স্যার আপনার মতো যদি আহ, সব স্যার আমাদেরকে এভাবে পড়াতো তাহলে কি অনেক উন্নত করতো। হ্যাঁ, অনেক স্যারই আছে অনেক ভালো করে পড়ায়, একটু ভালো করে খেয়াল করো। তারপর তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, অরণ্য অ্যান্সার করেছো। অরণ্য সূত্রধর 10 থেকে 30 মিলিমিটার। ভেরি গুড, তুমিও পেরেছো, চমৎকার। আমি খুবই খুশি হয়েছি। হ্যাঁ, পিয়াস সরকার বলছে যে প্রসারিত অবস্থায় 10 মিলিমিটারও হয়। আচ্ছা ঠিক আছে, আরেকটা তথ্য। তো যাই হোক, হ্যাঁ, তোমরা ক্লাসটাকে আশা করি এনজয় করতেছো। তোমরা এনজয় করলেই কিন্তু আমার ক্লাসটা নেওয়ার জন্য অনুপ্রেরণা আমার তৈরি হয়ে যাবে আর কি। যত বেশি তোমরা এনজয় করবে, আমি তত বেশি কিন্তু ক্লাস দিতে আগ্রহী হয়ে যাবো। হ্যাঁ, ইনশাল্লাহ। তোমাদের কাছ থেকে আমিও মোটিভেটেড। আর তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা আমার সাথে আছো, এই ক্লাসটা করতেছো আর কি, সেজন্য আমার খুব ভালো লাগতেছে। তো আমরা কিন্তু সেটা বলছিলাম যে তাহলে এই যে হাইড্রার এই যে কোর্সিকার কাজগুলো কি কি, তুমি জাস্ট তোমাকেই মনে রাখো। তুমি এই কোর্সিকাতে কি করো? খাবার যখন গ্রহণ করো তখন এই আঙ্গুলগুলো দিয়েই তো খাবার তুলতে হয়, তাই না? তাহলে খাদ্য খাদ্য গ্রহণে সাহায্য করে, এটা হলো কোর্সিকার একটা কাজ। 2 নাম্বার, কেউ তোমাকে মনে করো আঘাত করতে আসছে, তখন তুমি কি করো? এইভাবে এই যে কোর্সিকা দিয়ে কিন্তু আটকাও, তাই না? এইভাবে আটকাও না? কোর্সিকা দিয়ে কিন্তু আটকাও। তার মানে কি, তুমি আত্মরক্ষায় তোমাকে সাহায্য করতেছে এই কোর্সিকা। এই যে কোর্সিকা আত্মরক্ষায় সাহায্য করতেছে। আরো কি করতেছে? আসলে চলন করতে সাহায্য করে। আমরা ছোটবেলায়, হ্যাঁ, ছোটবেলায় কি করতাম? হাতের উপর ভর করে উল্টা পা দিকে উল্টা দিকে দিয়ে কিন্তু অনেকেই এই কিছু দূর চলে যেতাম আর কি, তাই না? তো বিশেষ করে পানির মধ্যে দেখো, ধরো যারা গ্রাম থেকে আসছো, পানির মাঝখানে গোসল করতেছো, গোসল করার সময় কিন্তু অনেক সময় এরকম করেছো না যে আহ, হাত দুটো নিচের দিকে দিয়েছো, নিচের দিকে দিয়ে পা দুটো উপর দিকে দিয়ে কিন্তু তুমি পানির মধ্যে হেঁটে যাচ্ছ আর কি। এই কাজ কে কে করেছো একটু কমেন্টস করে জানাও তো। আমিও কিন্তু করেছি এই কাজ। হ্যাঁ, একটু কমেন্ট করে জানাও কে কে। হ্যাঁ, এই যে সিয়াম বিপুল বলতেছে মনে পড়েছে স্যার ছোটবেলার কথা, হাত দিয়ে হাঁটা। ভেরি গুড। হ্যাঁ, হ্যাঁ, আরিফুল ইসলাম বলেছো অনেক অভিনন্দন, আপনাকে ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। প্রিয়া সাই দিয়েছো। আচ্ছা, ভেরি গুড। তাহলে এই যে হাত দিয়ে ঝোলা, তুমি এখন চিন্তা করো, তোমার কিন্তু এই যে কৌশিকার কাজগুলো কিন্তু একটা মুখস্থ করার প্রয়োজন হয়। তুমি শুধু এই 3টা কাজ মনে রাখো, তুমি যেটা যেটা করো সেটা দিয়ে মনে রাখো। এগুলো যখন তুমি
এই পুরোটাকে হাইড্রা বানিয়েছো এবং এই আঙ্গুলগুলোকে কোর্সিকা হিসেবে তুমি স্বীকৃতি দিছো। এখন সেই কোর্সিকাতে তুমি কি কি কাজ করতেছো? এক হলো খাদ্য গ্রহণ করতে তোমার সাহায্য করতেছে, দুই হলো কি আত্মরক্ষায় তোমাকে সাহায্য করতেছে, আর তিন হলো ওই যে ছোটবেলায় তুমি কি করছো, হাত দুটো নিচের দিকে দিকে পা দুটো উপর দিকে দিয়ে যে উল্টো হয়ে হেঁটেছো, তার মানে কি এই আঙ্গুলের উপর ভর করে করে হেঁটেছো, তাহলে কোর্সিকা কি করতে সাহায্য করতে তোমাকে? চলনে কি করে সাহায্য করে থাকে। সো ওকে, সো তার মানে কোর্সিকার তিনটি কাজ আমরা জেনে গেলাম। এক হলো খাদ্য গ্রহণ, দুই হলো আত্মরক্ষা, আর তিন হলো কি চলন। সবাই সুন্দর করে নোট করে ফেলো আর কি কাজগুলো কি কি। এইভাবে লিখে ফেলো। হ্যাঁ, কাজগুলো কি কি। হ্যাঁ, এক নাম্বার হলো কি, কালারটা চেঞ্জ করে নি একটু। এক এক হলো খাদ্য গ্রহণে সাহায্য করে, দুই চলনে সাহায্য করে, এবং তিন আত্মরক্ষায় আত্মরক্ষায় কাজ করে থাকে আর কি। সো এই কাজগুলো করে থাকে আর কি। হ্যাঁ, ভেরি গুড। অপশন কই গেল? হ্যাঁ, তোমরা কিন্তু চাইলে এই ক্লাসটাকে শেয়ার করে দিয়ে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিতে পারো, যেন তারাও ক্লাসটা দেখতে পারে। কপি লিংক আমি একটু শেয়ার করার চেষ্টা করি। হ্যাঁ, ক্লাসটা কন্টিনিউ করতেছি কিন্তু। শেয়ার করে দিলাম ক্লাসটা। ওকে, আমরা দুটি পয়েন্ট কিন্তু শেষ করে ফেলেছি। হ্যাঁ, প্রায় শেষের দিকে। হ্যাঁ, আমরা দেহকাণ্ডের কোর্সিকা নিয়ে কথা বলতেছি আর কি। কোর্সিকা প্রায় কোর্সিকা কিন্তু শেষ। এবার আসো পরবর্তী অংশে আমরা চলে যাচ্ছি। আমি অনেককেই হাত দিয়ে হাঁটতে দেখছি। ভেরি গুড, আরিফুল বলেছো। এইভাবে হাঁটতে গিয়ে আমার মাথার নিচে কেটে গেছে। আহারে, পেঁয়াজের জন্য দুঃখ, তোমার মাথা কেটে গেছিল আর কি। সাইব বলতেছে যে আমি এরকম করে করছি। ভেরি গুড। হ্যাঁ, ওরা অনেকেই করছে। এখন তুমি তো মনে করে দেখো, ছোটবেলায় তুমি যে জিনিস করছো খেলা, ছোটবেলায় যা খেলা আজকে তা পড়া। যারা এই ছোটবেলায় এরকম দুরন্ত শৈশব পাও নাই, তাদের জন্য কিন্তু এটা খুবই দুঃখজনক আর কি। আমি তাদের জন্য সমবেদনা জানাচ্ছি আর কি। ছোটবেলায় যাদের যা ছিল খেলা, এখন তা পড়া। ছোটবেলায় যারা এই যে কম হাতের উপর ভর করে উল্টো হয়ে হাঁটো নাই, তারা কিন্তু আজকে এই পড়ার সাথে মিলাতে পারবো না আর কি। তো তারপরেও যারা করেছে তাদের একটু বেশি মনে থাকবে আর কি। তাহলে আমরা তিনটা কাজ কিন্তু শিখে গেলাম। যে এই যে আমরা কার কথা বললাম, যে কোর্সিকার তিনটি কাজ। এক হলো খাদ্য গ্রহণ, তুমি এই যে প্রতিদিন খাওয়া এই যে আঙ্গুল দিয়ে, এগুলো খাদ্য গ্রহণ। দুই হলো কি আত্মরক্ষা, আর তিন হলো কি চলন, উল্টো হয়ে চলা যেটা। তো এই হলে গেল কোর্সিকার কাজ গেল। এবার আসো পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এবার সব মুকুল নিয়ে কথা বলবো আমরা। মুকুল। সো মুকুল, তো তোমরা দেখতে পাচ্ছ যে মুকুল, এই যে হাইড্রার দেহ দেখতে পাচ্ছ, হাইড্রার দেহের কিন্তু এই যে মাঝ বরাবর দেখো, এই যে মাঝ বরাবর থেকে একটা অংশই দেখো এই যে তৈরি হয়েছে আর কি। এই অংশটার নাম হলো কি মুকুল, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই অংশ আমি লাল কালি দিয়ে দেখলাম আর কি। এই অংশের নাম কি মুকুল। তো এইটা কিন্তু এই মুকুল কিন্তু সব সময় তৈরি হয় না, এটা কিন্তু মাথায় রাখবা। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে হাইড্রার দেহে মুকুল তৈরি হয় কোন সময়? সেটা হলো গ্রীষ্মকালে। কি কালে? গ্রীষ্মকালে হাইড্রার দেহ থেকে এরকম মুকুল তৈরি হবে আর কি। সবাই কিন্তু সুন্দর করে যে পয়েন্টের নাম লেখো এরকম করে বক্স দিয়ে, এলো কালার দেই, বক্স দিয়ে লেখো মুকুল। প্রথমে লেখো মুকুল, মুকুল লিখলা। মুকুলের আন্ডারে কি কি আছে? হ্যাঁ, প্রথমে কি বললাম, কোন সময় হাইড্রার দেহে মুকুল তৈরি হয়? গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে 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 কিন্তু হাইড্রার দেহে কি তৈরি হয়? মুকুল তৈরি হয়। গ্রীষ্মকালে হাইড্রার দেহে কি তৈরি হয়? মুকুল তৈরি হয়। কোন কালে? গ্রীষ্মকালে। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু। কোন সময়? গ্রীষ্মকালে হাইড্রার দেহে কি হয়? মুকুল তৈরি হয়। আর কিন্তু এখানে দেখো আমি কোনো পয়েন্ট কিন্তু এভাবে দাগাইনি আর কি। এটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা এটা।
তো তুমি যদি মনে রাখবা হাইড্রার দেহের মাঝ বরাবর থেকে মুকুল তৈরি হয়। মুকুল তৈরি হয় কোন সময়? যখন গ্রীষ্মকালে, যখন যারা পর্যাপ্ত খাবার পায়, অনেক বেশি খাবার পায় যখন, তো যখন খাবার পায় তখন তাদের শরীরে কিন্তু গ্রোথও অনেক ভালো থাকে। ওই জন্যই কিন্তু তাদের বডি থেকে কি তৈরি হয়, এরকম মুকুল তৈরি হতে পারে আর কি। তো এটা আমরা শিখে গেলাম আর কি। আর মুকুলের কাজটা কি? কাজটা খুবই সিম্পল। মুকুলের কাজ খুবই সিম্পল। খুবই সিম্পল কাজ। সেটা হলে তোমরা বুঝতেই পারতেছো, মুকুলের মাধ্যমে তাদের কি সংখ্যা বৃদ্ধি করতেছে, সংখ্যা। তো ধরো এখানে একটা হাইড্রা ছিল, মুকুল তৈরি হয়েছে আর কি। তো মুকুলটা একসময় কি হয়ে যাবে, এর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। বিচ্ছিন্ন, এটা কিন্তু একটা স্বতন্ত্র একটা কি তৈরি হয়ে যাবে, একটা হাইড্রা তৈরি হয়ে যাবে। তো তার মানে কি, হাইড্রার সংখ্যা বৃদ্ধি করলো। তো সংখ্যা বৃদ্ধি করলো কোন প্রক্রিয়া? কি যৌনজনন প্রক্রিয়া নাকি অযৌনজনন প্রক্রিয়া? সবাই কমেন্টস করে জানাও যে এই যে মুকুল যে তৈরি হলো, গত ক্লাসে আমরা পড়িয়েছি আর কি, গত ক্লাসে পড়েছি যে মুকুল যে তৈরি হয়েছে, এটা কোন প্রক্রিয়ায় তৈরি হয়েছে? এটা কি যৌনজনন প্রক্রিয়া তৈরি হয়েছে নাকি অযৌনজনন প্রক্রিয়া তৈরি হয়েছে? আমরা এটা কমেন্টস করে জানাবো। হাইড্রার যে মুকুল তৈরি হয়, সেটা কি যৌনজনন প্রক্রিয়া তৈরি হয় নাকি অযৌনজনন প্রক্রিয়া? একটু পরে আমি বলে দেবো আর কি, তোমরা কমেন্টস করে জানাও দেখি কারা কারা এটা পারো আর কি। হ্যাঁ, হাইড্রা দেখে মুকুল তৈরি হয়। হ্যাঁ, সাইব সোহেল বলছো, স্যার এইভাবে ক্লাস নিলে অনেক উপকার হবে আমাদের জন্য। ধন্যবাদ, আমি চেষ্টা করব এইভাবে ক্লাস নেওয়ার জন্য আর কি। আমার জন্য দোয়া করবা, আমি যেন সুস্থ থেকে তোমাদের এইভাবে ক্লাস নিতে পারি ইনশাল্লাহ। আচ্ছা, তো যাই হোক, যেটা বলছিলাম, তাহলে মুকুল তৈরি হয়, মুকুল তৈরি গ্রীষ্মকালে মুকুল তৈরি হয়, সেটা আমরা কথা বললাম আর কি। সো মুকুল তৈরি হয় কি প্রক্রিয়া, যৌনজনের প্রক্রিয়া নাকি অযৌনজনের প্রক্রিয়া? এটা তোমাদের প্রশ্ন ছেড়ে দিছি, এটা অ্যান্সার দিবে ওকে। এবং আমি ইনশাল্লাহ কিছুক্ষণ পরে অ্যান্সারটা দিয়ে দেবো আর কি, তোমরা আগে লিখো আর কি। তো এই অংশে কিন্তু আমাদের কাজ শেষ। এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি আর কি, এখান থেকে আর কিছু লাগবে না। চলো, হ্যাঁ, এবার আসো জননাঙ্গ নিয়ে কথা বলবো। জননাঙ্গ, জননাঙ্গ নিয়ে আমরা কথা বলবো, হাইড্রার জননাঙ্গ নিয়ে কথা বলবো। হুম, হাইড্রার জননাঙ্গ নিয়ে আমরা কথা বলবো। সো হাইড্রার দেহে কিন্তু হাইড্রা কিন্তু একটা উভলিঙ্গ প্রাণী। তাদের কিন্তু আছে পুং জননাঙ্গ আছে, এবং স্ত্রী জননাঙ্গ উভয়ই কিন্তু তাদের দেহে বিদ্যমান আছে। পুং জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ উভয়ই কিন্তু হাইড্রার দেহে কি আছে, বিদ্যমান আছে আর কি। তো এটা আহ, এটা তোমরা জানতে পারলা আর কি, যে হাইড্রার দেহে কিন্তু দুটাই, পুং জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ, তার মানে তারা হলো কি একটি উভলিঙ্গ প্রাণী। উভলিঙ্গ প্রাণী, উভলিঙ্গ প্রাণী, তাদের একই হাইড্রার দেহে কি আছে, শুক্রাশয় থাকবে, আবার কি থাকবে, ডিম্বাশয় থাকবে। সো আমরা সেটার একটু স্পেসিফাই করব। তো দুইটি পয়েন্টে ভাগ করা হয়েছে, যে শুক্রাশয় ডিম্বাশয়। এই যে এই অংশটা দেখতে পাচ্ছ, এখানে একটা চওড়া অংশ আছে, আমি গোল দাগ দিয়েছি, চওড়া অংশের এইখান থেকে থাকবে, এটা কিন্তু এটাকে কি বলছে, শুক্রাশয় বলতেছে। তাহলে হাইড্রার দেহের উপরের অংশ থেকে কি বের হয়, শুক্রাশয় তৈরি হতে পারে। হাইড্রার দেহের উপরের অংশ থেকে কি হতে পারে, শুক্রাশয় তৈরি হতে পারে। হাইড্রার দেহের এই যে উপর অংশ থেকে কি তৈরি হয়, শুক্রাশয় তৈরি হয়। আর শুক্রাশয় থেকে কি তৈরি হবে, শুক্রাণু তৈরি হবে। শুক্রাশয় থেকে কি তৈরি হবে, শুক্রাণু তৈরি হবে, এটা জানতে পারলাম। এবং হাইড্রার দেহের যে নিচের যে অংশ আছে, নিচের দিকে দেখো, এই জায়গাটা আমি গোল দাগ দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা, এই গোল দাগের অংশটা, এখান থেকে কি হয়, এটা হলো ডিম্বাশয়। সো এখানে ডিম্বাশয় থাকতে পারে, তাহলে এখানে হলো শুক্রাশয় আর এখানে কি ডিম্বাশয়। তো এটা একটু জিনিস মাথায় রাখবা, শুক্রাশয়ের সংখ্যা কিন্তু এক বা একাধিক হতে পারে, আবার ডিম্বাশয়ের সংখ্যা কি হতে পারে, এক বা একাধিক হতে পারে। তাহলে আমরা দেখতে পেলাম হাইড্রা ও একটি উভলিঙ্গ প্রাণী, তার কিন্তু দেহে একই সাথে শুক্রাশয় রয়েছে, যেখান থেকে শুক্রাণু তৈরি হয়, আবার একই সাথে কি রয়েছে, ডিম্বাশয় রয়েছে, যেখান থেকে কি তৈরি হয়, ডিম্বাণু তৈরি হয়। সো এবার আসো, যে এই যে শুক্রাশয় এবং ডিম্বাশয়, আমরা জানলাম যে এদের এগুলো বিদ্যমান থাকে। আমরা জেনেছি যে হাইড্রার দেহে কোন সময়ে মুকুল তৈরি হয়, সেটা আমরা জেনেছি একটু আগেই আমরা জানলাম, সেটা গ্রীষ্মকালে তাদের দেহে কি হয়, মুকুল তৈরি হয়। কিন্তু তাদের যে এই যে শুক্রাশয় এবং ডিম্বাশয়, অর্থাৎ এই যে এই যৌন অঙ্গগুলো, যে জননাঙ্গগুলো তৈরি হচ্ছে আর কি, সেই জননাঙ্গগুলো কোন সময় তৈরি হয়, সেটার জন্য কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে। আমি একটু লিখে দিচ্ছি, ইয়েলো কালার লিখে দিই, হ্যাঁ লিখে দিচ্ছি, এটা হলো হেমন্ত। হেমন্ত, এটা তোমরা লিখে নাও, হেমন্ত ও শীতকালে। শীতকালে, হেমন্ত ও শীতকালে, হেমন্ত ও শীতকালে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমরা এটা কিন্তু তোমরা লিখে নেবো আর কি, খাতায় লিখে নাও, হেমন্ত ও শীতকালে, হেমন্ত ও শীতকালে, হেমন্ত ও শীতকালে। হ্যাঁ, হেমন্ত ও শীতকালে দেহের উপরাংশ থেকে কি তৈরি হবে, শুক্রাশয় তৈরি হবে, এবং দেহের নিচের দিক থেকে কি তৈরি হবে, ডিম্বাশয় তৈরি হবে। তাহলে আমরা বলবো যে হাইড্রোজেন জননাঙ্গ তৈরি হয়, এটা কোন সময় তৈরি হয়, সেটা তৈরি হয় হেমন্ত ও শীতকালে। হেমন্ত ও শীতকালে, ঠিক আছে। হেমন্ত শীত মানে এটা তো সম্ভবত হেমন্ত, হেমন্ত বা শীতের একটা সময় চলতেছে আর কি। শীত এখন শুরু হয় নাই, হেমন্তর হয়তো শুরুর দিকে আর কি। তো মানে এই সময়টাই কিন্তু ওই যে হাইড্রা দেখি তৈরি হয় এরকম জননাঙ্গ।
তৈরি হয়। তো যাই হোক, আমরা জেনে গেলাম যে হাইড্রার দেহে হেমন্ত ও শীতকালে কি তৈরি হয়, তাদের এই জননাঙ্গ তৈরি হয়। উপরের দিকে হাইড্রার দেহের উপরের অংশ থেকে তৈরি হয় শুক্রাশয় তৈরি হয়, এবং হাইড্রার দেহের নিচের অংশ থেকে কি তৈরি হয়, ডিম্বাশয় তৈরি হয়। ওকে, আমরা এটা জেনে গেলাম। আর এগুলোর কাজটাকে বুঝতে পারতেছে। হ্যাঁ, আমি একটু আগে প্রশ্ন করেছিলাম তোমাদের যে হাইড্রার দেহে যে মুকুল তৈরি হয়, এটা কি প্রক্রিয়া, এটা যৌনজনন প্রক্রিয়া নাকি অযৌন প্রক্রিয়া? তো অনেকেই দেখি সঠিক অ্যান্সার দিয়েছো। এই যে অরণ্য সূত্রধর অ্যান্সার করেছো অযৌন জনন, ভেরি গুড, সঠিক উত্তর। তারপরে সিয়াম বিপুল বলেছে অযৌন জনন, এটাও সত্য হয়েছে, ভেরি গুড। তারপরে সামিউল বলেছে অযৌন জনন প্রক্রিয়া, ভেরি গুড, এটাও সত্য। পিয়াস সরকার বলেছে অযৌন জনন, ভেরি গুড, এটাও সত্য। ওকে, অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছে, তোমাদের অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য আর কি। সো তাহলে আমরা জানতে পারলাম হাইড্রার দেহে জননাঙ্গ তৈরি হয় কোন সময়, হেমন্ত ও শীতকালে কি তৈরি হয়, জননাঙ্গ তৈরি হয়। অলরেডি প্রায় 40 মিনিটের মধ্যে ক্লাস হয়ে গেছে। তো এবার আসো, তো কাজটা কি? যৌনাঙ্গের কাজ কি হবে? অবশ্যই তাদের জননাঙ্গের কাজ কি হবে, যৌন জননের জন্য অর্থাৎ শুক্রাণু ডিম্বাণুর প্রয়োজন হয়, অর্থাৎ সেই শুক্রাণু ডিম্বাণু তারা কি করবে, তৈরি করবে। এটাই হলো কি এই জননাঙ্গের কাজ। তো এই হলো ব্যাপার। তো এই স্লাইডটা আমাদের শেষ হয়ে গেল। এবার আসলে পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি আর কি। এবার সব পাদচাকতি নিয়ে আমরা কথা বলবো। পাদচাকতি, সেটা নিয়ে আমরা কথা বলবো। পাদচাকতি, পাদচাকতি। তাহলে হাইড্রার দেহের যে বহির্গঠন, তো সেই বহির্গঠনের যে কয়টি অংশ ছিল, আমরা 3টে অংশে ভাগ করেছি। একটি অংশকে আমরা বলেছি কি, হ্যাঁ, হাইপোস্টম। হাইপোস্টম নিয়ে আমরা আলোচনা করেছি। 2 নম্বর অংশকে আমরা কি বলেছি, দেহকাণ্ড। দেহকাণ্ড নিয়ে আমরা আলোচনা সম্পন্ন করেছি। এখন আমরা আলোচনা করব 3 নম্বর অংশ নিয়ে। সেই 3 নম্বর অংশটা কি, হ্যাঁ, সেটা হলো পাদচাকতি। কি চাকতি? পাদচাকতি। অর্থাৎ হাইড্রার দেহের পাদচাকতি নিয়ে আমরা এখন কথা বলবো, এটা অনেক গুরুত্বপূর্ণ। তো চলো যাই, আমরা চলে যাচ্ছি। পাদচাকতিতে কি দেখো, তুলনামূলক দেহের এইখানে যে এরকম চওড়া ছিল, কিন্তু এখানে কি কিন্তু সেরকম চওড়া না, একটু চাপা। এবং দেখো এই অংশটা কি, গোলাকার। তাহলে পাদচাকতি হলো অনেকটা চাপা এবং গোলাকার। এটা অত ইম্পর্টেন্ট না, জাস্ট দেখে রাখো আর কি। দেহকাণ্ডের নিচে এটি অবস্থিত। ওকে, ভালো কথা। আর এইটা আসলে মূলত এই যে পাদচাকতির কাজ নিয়ে আমরা মূলত কথা বলবো, কাজটা গুরুত্বপূর্ণ আর কি, পাদচাকতির কাজটা। সো কি কি কাজ আছে পাদচাকতির, দেখো। 1 নম্বর আমরা চলে যাচ্ছি যে এইখান থেকে আঠালো রস খরিত হয়। আঠালো রস খরিত হয়, আঠালো রস খরিত হয়। হ্যাঁ, পাদচাকতি থেকে কি তৈরি হয়, আঠালো রস খরিত হয় আর কি। সো আঠালো রস খরিত হলে লাভটা কি, দেখো। তুমি নিজেদের চিন্তা করো। ধরো তোমার পায়ে আঠা লেগে আছে, তোমার পায়ে আঠা লেগে আছে। তোমার পায়ে যদি আঠা লেগে থাকে, তাহলে কি হবে, তুমি কিন্তু যখন চলাচল করবা, তখন কিন্তু তোমার এই যে তোমার যে ভিত্তিতল যার উপর দিয়ে চলাচল করতেছে, সেখানে কিন্তু তোমাকে কিন্তু পা যখন তুলবা, দেখবে আঠাগুলো লেগে যাচ্ছে পায়ে, মানে পাটা কিন্তু সহজে পিচ্ছিল হতে পারতেছে না, বা স্লিপ স্লিপ করতেছে না কিন্তু। হ্যাঁ, এরকম বিষয়টা আর কি। অনেক সময় এরকম হয় যে তোমার ওই যে আম, পায়ের নিচে কোনো আঠালো জাতীয় কিছু পড়ে গেছে, তখন তুমি দেখবে যে তুমি কিন্তু নিজেই বুঝতে পারবে যে পায়ের নিচে কিছু একটা লেগে আছে আর কি, একটা অস্বস্তি ফিল হয় আর কি। তো যাই হোক, তো ওদের পায়ের অর্থাৎ পাদচাকতিতে এই আঠালো রস থাকলে উপকারটা কি? ওদের উপকার হলো যে সেটা তারা যখন চলাচল করে, চলাচল করতে তাদের কি হয়, সাহায্য হয়। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। আর কি হয় যে তাদের এই যে এখান থেকে পাদচাকতি থেকে এক ধরনের বুদবুদ তৈরি করে, এরকম বুদবুদ তৈরি হয়। তো বুদবুদ তৈরি হলে লাভটা কি, সেটা আমরা দেখবো আর কি। চলো যাই, আমরা দেখি বুদবুদ তৈরি হয়। হাইড্রা, ধরো এটা একটা হাইড্রা, এটা একটা হাইড্রা, সে উল্টা দিকে ঝুলতেছে। হ্যাঁ, উল্টা দিকে ঝুলতেছে। এদিকে মনে করো কর্ষিকাগুলো, এদিকে এদিকে আছে কর্ষিকাগুলো। তাহলে হাইটটা যখন এরকম উল্টা দিকে হতেছে, কেন ঝুলতেছে সেটা দেখো। আসলে ব্যাপারটা এরকম, সে কিন্তু এরকম পানিতে ছিল আর কি, এরকম পানির মাঝে ভাসতেছে উল্টা দিকে হয়ে। তো এইখানে সে এইটা দিয়ে একটা বুদবুদ তৈরি করলো আর কি, বুদবুদ। তো এই বুদবুদের মাধ্যমে সে কি করবে, হ্যাঁ, সে তাকে ভেসে থাকতে কি করবে, সাহায্য করবে। তাহলে বুদবুদ থাকে কিন্তু এরকম পানিতে ভেসে থাকতে কি করে, সাহায্য করে। এখন এই বুদবুদ নিয়ে কিন্তু তোমাদের সাথে আবারও একটা গল্প শেয়ার করবো, আশা করি সকলের ভালো লাগবে আর কি। তো তোমরা যারা এই যে গ্রামে বসবাস করছো, বর্ষাকালে যখন পানি থেকে গোসল করছো আর কি, তো অনেকেই দেখা যেত যারা মেয়েরা যারা গোসল করছো, তারা তোমরা কি করছো যে একটা খালি কলসি তোমাদের হাতে আছে, তো এই কলসি নিয়ে তোমরা কি করছো যে কলসিতে পানিগুলো ফেলে দিয়ে কলসিকে উল্টা দিকে করে তোমরা কি করছো যে সাঁতার কাটতে, মানে এটাতে তোমাকে ভেসে থাকতে কি সাহায্য করছে না? কেন সাহায্য করছে? কারণ হলো যে কলসির মাঝখানে বাতাস আছে, আর তুমি যখন কলসিটাকে একদম উল্টা করে রেখে দেবে এভাবে, তখন কিন্তু পানি প্রবেশ করতে পারে না। পানি যখন না করতে পারে, তখন কিন্তু এই বাতাসগুলো কলসিতে থাকার কারণে এটা হচ্ছে আর কি। তো তোমাকে কিন্তু ভেসে থাকতে সাহায্য করবে আর কি।
তো মেয়েরা যখন কলসি নিয়ে যখন পানিতে সাঁতার কাটে তাদের কিন্তু সহজ হয়। ওদের ক্ষেত্রে ব্যাপারটা এরকম, ধরো কলসি নিয়ে ওরা সাঁতার কাটতেছে, এই জন্য এই বুদবুদ তৈরি করলে তাদের কি পাদচাকতি যখন তাদের বুদবুদ তৈরি করে দেয়, তখন তাদের কি হয়, এই যে ভেসে থাকতে তাদের কি হয়, সাহায্য হয়। আর ছেলেদের ক্ষেত্রে কি এক্সাম্পল দেবো, এইটা আরো বেশি মজার এক্সাম্পল। হ্যাঁ, যারা করছো তারা তো খুবই মজা পাবা। অবশ্যই কমেন্টস করে জানাবা কারা কারা এই কাজটা করেছো আর কি। হ্যাঁ, সেটা হলো আমি বলতেছি এখন যে কি কাজটা করছো। ছোটবেলায় এই যে তোমরা যখন গোসল করছো আর কি, গোসল করার সময় দেখা যাচ্ছে কি যে লুঙ্গিকে ফুলিয়েছো, লুঙ্গির ভিতরে এরকম বাতাস দিয়েছো, বাতাস দিয়ে তারপর লুঙ্গিতে ভেসে ভেসে কিন্তু তোমরা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়েছো আর কি। তো এই কাজটা কে কে করছো একটু কমেন্টস করে জানাও। হ্যাঁ, যারা এটা করছো দুর্দান্ত শৈশব তোমাদের, নিঃসন্দেহে তোমাদের অসাধারণ একটা শৈশব কাটছে আর কি। এই যে একটু আগে তোমাদের বললাম যে হাতের উপর ভর করে পা উপর দিক করে চলছো আর কি, যেটা কিনা তোমাকে এই যে কৌশিকাদ এক্সাম্পল দিছি। তাহলে এখানে কিন্তু ছোটবেলায় যা খেলা এখনকার কিতা করা। আবার বলছি, ছোটবেলায় যা খেলা এখনকার যা করা। তো ছোটবেলায় যারা এরকম এই যে লুঙ্গি ফুলিয়ে ফুলিয়ে সাঁতার কাটছো আর কি, হ্যাঁ, তারা কিন্তু এই যে এখন এসে দেখতে পাচ্ছ যে কি ব্যাপার, এটা তো পড়ার সাথে মিলেই যাচ্ছে আর কি। আসলে তাই, তোমাকে বলছি না যে তুমি নিজে একটা হাইড্রা মনে করো, তাহলে দেখবে পড়াটা অনেক সহজ লাগবে আর কি। তো তুমি যে ছোটবেলায় তোমার এই লুঙ্গিটাকে ফুলিয়ে যে পানিতে ভেসে বেরিয়েছো আর কি, তো সেই যে ভেসে বেরিয়েছো, সেই ভেসে বেরিয়ে থাকতে তোমাকে কে সাহায্য করছে, এই লুঙ্গিটা যেটাতে বাতাস ছিল। তো ওদের ক্ষেত্রে কি হয়েছে, ওদের তো আর হাইড্রোতার লুঙ্গি নেই। হ্যাঁ, ওদের তো আর লুঙ্গি নেই, ওরা কি করবে, ওরা এই পাদচাকতি দিয়ে এই জায়গাটা এরকম বুদবুদ তৈরি করবে। এই কালারটা একটু ভিন্ন করে দিই, বুঝতে সহজ হয়। এই জায়গাটা বুদবুদ, ধরো এটা একটা বুদবুদ তৈরি করছে। তো এই বুদবুদের সাহায্যে তারা কিভাবে ভেসে থাকবে আর কি। লুঙ্গি নাই কিন্তু তাদের বুদবুদ আছে আর কি, সেই বুদবুদ দিয়ে তারা কিভাবে ভেসে থাকবে। তো সেটাই কথা বলছে আর কি, যে তাহলে এই বুদবুদ তাদের কি করে, তাদের ভেসে থাকতে কি করে, সাহায্য করে আর কি। সবাই মার্ক করে নাও তথ্যগুলো। হ্যাঁ, তথ্যগুলো মার্ক করে নাও। তাহলে তারা কি এক নম্বর কাজটা কি, যে আঠালো রস ক্ষরণ করে, এইটা তোমরা মার্ক করে নাও। আঠালো রস কোনো কিছুর সাথে লেগে থাকতে কি করে, সাহায্য করে, এই একটা কাজ। তারপর যারা বুদবুদ তৈরি করে, সেই বুদবুদ কি রাখে, তাদের ভাসিয়ে রাখতে কি করে, সাহায্য করে। আঠালো রস কি করে, কোন কিছুর সাথে লেগে থাকতে কি করে, সাহায্য করে। আর বুদবুদ কি করতেছে, তাদেরকে ভেসে থাকতে কি করতেছে, সাহায্য করতেছে। তো এটা আমরা জানলাম। এবং আরেকটা জিনিস জেনে রেখে, তাদের ক্ষণপথ, এই যে তারা এখান দিয়ে ক্ষণপথ তৈরি করে, ক্ষণপথ, ক্ষণপথ তৈরির মাধ্যমে তারা গ্লাইডিং চলন সম্পন্ন করে। এই যে গ্লাইডিং চলনটা, যদিও আমরা চলনের সময় এটা আমরা পড়বো আর কি, কিন্তু এখন একটু জেনে রাখো যে গ্লাইডিং চলন জিনিসটা কি আর কি। তো এটাও আর একটা মজার জিনিস, তোমরা সবাই এটা মোটামুটি করেছো আর কি। তুমি একটু খেয়াল করে দেখো, যখন তুমি বৃষ্টি, ধরো আজকে অনেক বৃষ্টি হয়েছে আর কি, যাদের বাড়ি গ্রাম অঞ্চলে, হ্যাঁ গ্রাম অঞ্চলে, এবং এই যে উঠান আছে, মাটির উঠান আর কি, তো দেখা যায় বৃষ্টি হওয়ার কারণে উঠানগুলো অনেক স্লিপারি হয়ে যায় আর কি, পিচ্ছিল হয়ে যায়। তো পিচ্ছিল হওয়ার কারণে তখন যখন তুমি হাঁটো, তখন কি নর্মালি এভাবে হেঁটে যাও, এভাবে হেঁটে যাও না, নর্মালি ধারণা তুমি কিন্তু পা টিপে টিপে হাঁটো, এরকম পা টিপে টিপে হাঁটো, এরকম পা টিপে টিপে হাঁটো। এই পা টিপে টিপে হাঁটার কারণটা কি, পা টিপে টিপে হাঁটার কারণটা হলো যেন তুমি যে পিচ্ছিল হওয়ার কারণে তুমি পড়ে যেতে না পারো আর কি। তাহলে তোমার কিন্তু যে পায়ের যে আঙ্গুলগুলো আছে, সেগুলো কিন্তু দেখা যায় টিপে টিপে এরকম করে সুন্দর করে হাঁটতেছো, যেন তুমি পিচ্ছিল রাস্তায় পড়ে না যাও। সো হাইড্রার ক্ষেত্রে কি হয়, ওরা কিন্তু সেম কাজটাই করে আর কি। আমি যে বলেছি যে তো তোমাকে নিজের সাথে হাইড্রার সাথে তুলনা করো, দেখবা অনেক কিছুই সহজ হয়ে যাবে আর কি। হাইড্রা যখন এরকম পিচ্ছিল রাস্তাতে যখন হাঁটে, হ্যাঁ, পিচ্ছিল রাস্তাতে যখন হাঁটে, তখন কিন্তু সেই যে এই যে গ্লাইডিং চলন সম্পন্ন করে, অর্থাৎ তারা হলো অস্থায়ী ক্ষণপথ তৈরি করে। ক্ষণপথ মানে কি, পদ মানে হলো পা, ক্ষণ মানে অল্প সময়ের জন্য, অল্প সময়ের জন্য যে পা তৈরি করে টিপে টিপে চলে, তো সেই ধরনের চলনকে বলা কি, গ্লাইডিং চলন। তাহলে সেই গ্লাইডিং চলন সম্পন্ন করে কি দেয়, পাদচাকতি দিয়ে সেই গ্লাইডিং চলন কি করে সম্পন্ন করে থাকে। তো এই হলো বিষয়। তাহলে আমরা যদি এই পাদচাকতিকে যদি হাইলাইট করি, তাহলে আমরা কি কি বলবো এখানে, যে আমরা বললাম পাদচাকতির প্রথম কথা বললাম যে একদম দেহকাণ্ডের শেষের দিকে এটা অবস্থান করে, এবং এটা কি অনেকটা চাপা এবং বৃত্তাকার অনেকটা, হ্যাঁ একপাশে বৃত্তাকার অনেকটা। তারপরে শিখলাম কি, কাজ শিখলাম, কাজটা হলো মেইন জায়গা এখানে। আমরা প্রথম কাজ শিখছি কি, যে এই যে পাদচাকতি, তার থেকে একটা আঠালো রস খরিত হয়, কি রস, কাজে দেখো এক নম্বর হলো আঠালো রস, আঠালো রস, হ্যাঁ, আঠালো রস খরিত হয়। আঠালো রস খরিত হলে কি, কোনো কিছুর সাথে তার লেগে থাকতে কি করে, সাহায্য করে। অনেক সময় অনেক কিছু গাছের গুড়ি বা অন্যান্য কিছুর সাথে তার লেগে থাকতে তাদের একটা সাহায্য করে থাকে। এটা হলো এক। দুই নাম্বার হলো যে তাদের কি আছে, হ্যাঁ, তারা হলো তারা বুদবুদ তৈরি করতে পারে, যে বুদবুদ, বুদবুদ তৈরি করে, বুদবুদ তৈরি করে কোনো তাদেরকে ভেসে থাকতে কি করে, সাহায্য করে এটা। আর তিন নাম্বার কাজটা আমরা কি বললাম, যে তিন নাম্বার হলো ক্ষণপথ তৈরি করে। দেখো, ক্ষণপথ, ক্ষণপথ তৈরির মাধ্যমে তারা কি চলন সম্পন্ন করে, গ্লাইডিং চলন সম্পন্ন করে। তো এই হলো তাদের তিনটি কাজ, অনেক গুরুত্বপূর্ণ, যেটা মাথায় রাখবা, আশা করি হয়ে যাবে আর কি। তো এই হলো বিষয়। সো আমরা কিন্তু ওই অ্যান্সারটা এখনো দেইনি, যে হাইড্রার যে দৈর্ঘ্য কত,
পুরো হাইড্রার দৈর্ঘ্যটা কত। আমরা অনেকেই সঠিক অ্যান্সার দিয়ে ফেলেছো, তাদেরকে অনেক ধন্যবাদ। সো দৈর্ঘ্য কত? 10 থেকে 30 মিলিমিটার। ধন্যবাদ যারা সঠিক অ্যান্সার দিয়েছো। তাহলে হাইড্রার দেহের দৈর্ঘ্য কত? 10 থেকে 30 মিলিমিটার। ভেরি গুড। সো এই হলো বিষয়। সো আর কিছু আজকে আর পড়াবো কিনা দেখি, আর যদি কোনো স্লাইড থাকে তাহলে পড়াতে পারি। ওকে, আমরা পরবর্তী ডিপ্লোপ্লাস্টিক বা দ্বিস্তর নিয়ে এটা আমরা গত প্রথম ক্লাসে কিন্তু আলোচনা করে ফেলেছি আর কি। ডিপ্লোপ্লাস্টিক কারা, তা আলোচনা করা হয়ে গেছে এটা আমাদের। So আমরা একটু হালকা একটু বলে দিতে পারি আর কি, যে ডিপ্লোপ্লাস্টিক প্রাণী কারা। তো এটা বললে পরবর্তী ক্লাসে আমরা হাইড্রার যে বহির অর্থাৎ এপিডার্মিস নিয়ে কথা বলবো, সেটা নিয়ে কথা বলতে সুবিধা হবে আর কি। তো আসলে প্রথমে আমরা এই ডিপ্লোপ্লাস্টিক প্রাণী কারা সেটা আমরা দেখি আর কি। তো আমরা আগেই বলেছি আর কি, দ্বিস্তরী প্রাণী। কয় স্তরী? দ্বিস্তরী প্রাণী। দ্বিস্তরী প্রাণী বা ডিপ্লোপ্লাস্টিক প্রাণী। পিছনে আসে একটু। দ্বিস্তরী প্রাণী বা দ্বিস্তরী বা ডিপ্লোপ্লাস্টিক প্রাণী। দ্বিস্তরী বা ডিপ্লোপ্লাস্টিক প্রাণী। তো তার মানে দুটি স্তর আছে। তাহলে যে সকল প্রাণীর ভ্রূণীয় দশায় গ্যাস্ট্রুলেশন পর্যায়ে দুটি স্তর দেখা যায়, সে সকল প্রাণীকে বলা হয় কি? দ্বিস্তরী প্রাণী বলা হয়। তো আমাদের একটা চিত্র আছে, সেই চিত্র দিয়ে আমরা এটাকে আর ক্লিয়ার করে দিতে পারি। চলো যাই। হ্যাঁ, তো দেখো এই যে ভ্রূণীয় দশায়, আগে চিত্রটা একটু দেখে নাও, তাহলে বুঝতে সহজ হবে আর কি। হ্যাঁ, দেখো প্রথমে যে আমরা গতদিন দেখিয়েছিলাম যে একটা হলো জাইগোট। জাইগোট তৈরি হয়েছে, জাইগোট। পরে জায়গাটির বিভাজনকে বলা হয় ক্লিভেজ। ক্লিভেজ থেকে যে অসংখ্য কোষের আকারে একটা দলা তৈরি হয়েছে, তার নাম হলো ব্লাস্টুলা দশা। ব্লাস্টুলা তৈরি, ব্লাস্টুলা দশা পরে কি হয়েছে দেখো, এই যে ভাঁজ হচ্ছে, আমি মার্কিং করে দেখাচ্ছি ভাঁজটা কোন দিক দিয়ে হচ্ছে। এরকম হয়ে এদিক দিয়ে কিন্তু ভাঁজ এরকম করে হচ্ছে। এই যে ভাঁজ, এই ভাঁজ হওয়ার পরে ফাইনালি গিয়ে কি হচ্ছে দেখো, হ্যাঁ ফাইনালি গিয়ে দেখে কিন্তু স্তর তৈরি হচ্ছে। ঠিক আছে, তো সেই স্তরটাই কিন্তু আমরা পরবর্তী স্লাইডে দেখানোর চেষ্টা করবো আর কি, তোমাদের বোঝার সুবিধার্থে কি। দুইটা স্তর, এদের ক্ষেত্রে দুইটা স্তর হয়। সেই দুইটা স্তর কি কি দেখো, এই দেখো আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কিন্তু, ধরো এই যে একটা স্তর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে, এইখান দিয়ে একটা কিন্তু স্তর, এই যে স্তর, এই যে স্তর, এটা একটা স্তর। হ্যাঁ, একটা স্তর ফাইনালি কিন্তু এরকম জয়েন্ট হয়ে যাবে, এটা একটা স্তর হয়ে যাবে পুরোটা, লাল দাগ যেটা দিয়েছে আর কি। আবার আরেকটা স্তর থাকবে, সেটা হলো এই স্তর, এই একটা স্তর, দুটি স্তর, ফাইনালি এটা এরকম জয়েন্ট হয়ে যাবে। তাহলে এখানে যে বাইরে যেটা আছে সেটাকে বলবো একটোডার্ম বলবো, আর যেটা ভিতরে আছে সেটাকে আমরা কি বলবো? এন্ডোডার্ম বলবো। এক হলো একটোডার্ম, দুই হলো কি এন্ডোডার্ম। তাদের ক্ষেত্রে হাইড্রাদের ক্ষেত্রে কি হয়, দুইটি স্তরে কিন্তু থাকে, একটা হলো একটোডার্ম, একটা হলো কি এন্ডোডার্ম। একটা একটোডার্ম, একটা হলো কি এন্ডোডার্ম। আবার বলছি, হাইড্রার ক্ষেত্রে কয়টি স্তর থাকে? দুটি স্তর থাকে, একটা হলো একটোডার্ম, একটা হলো কি এন্ডোডার্ম। এই দুটি স্তর থাকে আর কি। সো এই হলো বিষয়। সো আমরা সেটাই বলতেছি আর কি। তাহলে আমরা যদি ভ্রূণস্তরের সংজ্ঞা দিই, তাহলে এই সংজ্ঞায় আমরা কি আসবো, যে সকল প্রাণীর ভ্রূণীয় দশায় গ্যাস্ট্রিলেশন পর্যায়ে দুটি স্তর দেখা যায়, তাদেরকে বলা হয় ডিপ্লোপ্লাস্টিক প্রাণী বা দ্বিস্তরী প্রাণী। সো হাইড্রা এরকমই দ্বিস্তরী প্রাণী, এবং যে তাদের যে দ্বিস্তর, একটি হলো বাইরের স্তরতে বলেছে একটোডার্ম, এবং ভিতরের স্তর বলছে কি এন্ডোডার্ম। এই একটোডার্ম এবং এন্ডোডার্ম যখন তারা পরিণত হয়ে যায়, হাইড্রা যখন বড় হয়ে যায় বা পরিণত হাইড্রা হয়ে যায়, তখন কিন্তু একটোডার্ম আর এন্ডোডার্ম এই নাম আর থাকে না, তখন নাম পরিবর্তন হয়ে যায়। একটোডার্মকে বলা হয় এপিডার্মিস, এবং এন্ডোডার্মকে বলা হয় কি গ্যাস্ট্রোডার্মিস। সো তাহলে তাদের যখন তারা পরিণত, অর্থাৎ হাইড্রা ভ্রূণীয় দশায় দুটি স্তর থাকে, একটা হলো একটোডার্ম, একটা হলো এন্ডোডার্ম। কিন্তু যখন হাইড্রা পরিণত হয়ে যায় আর কি, হাইড্রা যখন পরিণত হয়ে যায়, তখন কিন্তু সেই পরিণত হওয়ার পরে কিন্তু সেটার এই একটোডার্ম কিসে পরিণত হয়? এপিডার্মিসে পরিণত হয়, এবং এন্ডোডার্ম কিসে পরিণত হয়? গ্যাস্ট্রোডার্মিসে পরিণত হয়। আর তাদের তো দ্বিস্তর, দ্বিস্তর হওয়ার কারণে কিন্তু মেসোডার্ম কিন্তু তাদের নেই। সো মেসোডার্ম থাকে না, বাট তাদের এই এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস এই দুই স্তরের মাঝখানে একটি অকোষীয় জেলির মতো একটা পদার্থ থাকে। সো সেটাকে বলা হয় কি মেসোগ্লিয়া বলা হয়। কি বলা হয়? ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে অবশ্যই। মেসোগ্লিয়ার কথা আমরা বলতেছি। সো আমরা কোথায় দেখাবো এটা? ধরো এখানে তো আসলে তোমরা ছোট করে দেখানো দেখ বুঝতে পারবো না যদিও, তারপর আমি দেখানোর চেষ্টা করি। ধরো এই যে বাইরে দেখতে পাচ্ছ এই যে কোষগুলো, হ্যাঁ পরিচিতি দেখলে ভালো বুঝতে পারবা। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সহজে কিন্তু দেখা যাচ্ছে আর কি। এই যে হাইড্রার হলো এটা বাইরের স্তর, এইটা হলো বাইরের স্তর। দেখো এই যে অংশটা পুরোটা এটা কিন্তু বাইরের স্তর। দেখো এই যে আমি আলাদা করে দিচ্ছি, এটা প্লাস এই পর্যন্ত,
এই পুরোটা হলো কি বাইরের স্তর, মানে এই মাঝখানে যেটা সেটা বাইরের স্তর। আর মাঝখানে দেখো যে নীল নীল যে অংশগুলো দেখা যাচ্ছে, এই যে নীল নীল অংশগুলো দেখা যাচ্ছে, এইটা হলো তোমার হলো কিন্তু দুই স্তরের মাঝখানে যেটা মেসোগ্লিয়ার কথা বলেছি সেটা কিন্তু মেসোগ্লিয়া। আর ভিতর দিকে কিন্তু এই যে অনেকটা গ্রিনিশ টাইপের দেখতে, যেটা হলো কি হ্যাঁ গ্যাস্ট্রোডার্মিস অর্থাৎ এন্ডোডার্ম আর কি। সো এই এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝে যে একটা অবশ্য জেলির মতো অংশ থাকে তার নাম হলো কি মেসোগ্লিয়া। ওকে, মেসোগ্লিয়া। মেসোডার্ম কিন্তু থাকে না, ওদের কি থাকে মেসোগ্লিয়া থাকে আর কি। তো এটা আমরা পরবর্তী ক্লাসে আমরা আবার আলোচনা করবো আর কি, কিন্তু এটা আমরা আগে শেষ করে দিই, আজকে ক্লাসটা এখানে শেষ করে দেবো আর কি। তো তাহলে আমরা বললাম যে দ্বিস্তরী প্রাণী কারা, যে সকল প্রাণীদের ভ্রূণীয় দশায়, হ্যাঁ যে সকল প্রাণীদের ভ্রূণীয় দশায় হ্যাঁ গ্যাস্ট্রুলেশন পর্যায়ে দুটি স্তর দেখা যায় সে সকল প্রাণীদের কি বলা হয় দ্বিস্তরী প্রাণী। তো এই স্তর দুটো কি কি, একটা হলো একটোডাম, একটা হলো কি এন্ডোডাম। আর পরিণত হলে হাইড্রার ক্ষেত্রে এই একটোডাম পরিণত হয় এপিডার্মিসে এবং এন্ডোডাম পরিণত হয় গ্যাস্ট্রোডার্মিসে পরিণত হয় কি। সো এই আবার আমরা মেসোগ্লিয়ার সংজ্ঞা যখন দেবো তখন আমরা কি বলবো যে হাইড্রার দেহের এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস এই দুই স্তরের মাঝখানে যে অকোষীয় জেলির মতো একটা অংশ থাকে তার নাম হলো কি মেসোগ্লিয়া। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু অবশ্যই মাথায় রাখবা এই মেসোগ্লিয়াটাকে, এটা পরীক্ষায় কিন্তু আসে। হ্যাঁ মেসোগ্লিয়ার সংজ্ঞায় চলে আসে যে মেসোগ্লিয়া কি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এই হলো বিষয়। তো মেসোগ্লিয়া পর্যন্ত আমরা রাখবো। তো যাই হোক, আশা করি আমার এই ক্লাসটা তোমাদের সকলেই ভালো লেগেছে, এবং সম্ভব হলে প্রায় দিনই আমি ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। রাত 9টার দিকে এরকম সময় ক্লাস হয়তো নেওয়ার চেষ্টা করবো আর কি, 9টা 9:30 এরকম সময়। তো তোমরা যারা আগ্রহী আছো আমার এই ক্লাসে জয়েন করবা, এবং নিয়মিত যদি কোনো ক্লাস করতে থাকো তাহলে কিন্তু তোমার এই চ্যাপ্টারে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। এবং আমাদের যে সামনে যে ক্লাস টেস্ট পরীক্ষা আছে তোমরা জানো, ক্লাস টেস্ট পরীক্ষায় একটি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং 12টি কি থাকবে, সেকেন্ড পার্ট থেকে একটা সৃজনশীল প্রশ্ন থাকবে, এবং ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে আর কি দুটি সৃজনশীল প্রশ্ন থাকবে, এবং একটি কি থাকবে সরি 12টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এক কথা উত্তর দিতে হবে। সো এটা কিন্তু এখান থেকে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়টা, এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবে। তোমরা যদি নিয়মিত এই ক্লাসটা করো তাহলে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা থাকবে বলে আমি মনে করি না। তো যাই হোক, আজকে আর বেশিক্ষণ ক্লাস নাও না, অনেকক্ষণ ক্লাস নেওয়া হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের সাথে বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। সকলকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।